লেবাননে ইসরায়েলের ব্যাপক ধ্বংসযজ্ঞ, একদিনে ৩০০-র বেশি মানুষের প্রাণহানি, পাল্টা হামলা হিজবুল্লাহর। বৈরুতের সঙ্গে শিগগিরই সরাসরি আলোচনার ঘোষণা নেতানিয়াহুর। আমি মন্ত্রিসভাকে নির্দেশ দিয়েছি দুটি লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে। প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত ইরানের। দিনে চলাচল করতে পারবে সর্বোচ্চ 15টি জাহাজ, মানতে হবে বিশেষ প্রোটোকল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন ৩০০-র বেশি মানুষ, আহত হয়েছেন হাজারেরও বেশি। বিরোধপূর্ণ যুদ্ধবিরতির মাঝেই ফের ছড়িয়ে পড়েছে যুদ্ধের আগুন। জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে হিজবুল্লাহ। এদিকে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ইরান। আর যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বার্তা দিচ্ছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন বহুপাক্ষিক টানাপোড়েনে আরও বিস্ফোরক রূপ নিয়েছে। লেবাননে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। একদিনই দেশটিতে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। বৈরুত সহ বিভিন্ন শহরে একযোগে হামলা চালানো হয়। মাত্র 10 মিনিটে 100টিরও বেশি বিমান হামলার তথ্য সামনে এসেছে। আবাসিক এলাকা, বাণিজ্যিক কেন্দ্র, দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এরপর ধোঁয়ায় ঢেকে যায় পুরো আকাশ। এই হামলার জবাবে ইসরায়েলে পাল্টা আক্রমণ শুরু করে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনী জানায় উত্তর ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তেল আবিব লক্ষ্য করে ছোড়া রকেট প্রতিহত করার দাবিও করেছে ইসরায়েল। তবে হাইফা সহ বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে। সীমান্ত জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিতও সামনে আসছে। ইরানের অবস্থান এই সংঘাতে আরও জটিলতা তৈরি করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে যুদ্ধবিরতির সময় তারা কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি। তেহরান অভিযোগ করেছে ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি ভেঙে হামলা চালাচ্ছে, তাই আলোচনার কোনো অর্থই থাকে না। ইরানি নেতারা লেবাননের পাশে থাকার ঘোষণা দিয়ে বলেছেন তারা জনগণকে একা ফেলে দেবে না এবং হরমুজ প্রণালীর পরিস্থিতিও নতুন পর্যায়ে যেতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেছেন লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হবে না। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজও বলেছেন এ যুদ্ধ বন্ধ হচ্ছে না। হিজবুল্লাহ সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং আগে যুদ্ধবিরতির শর্ত পূরণের দাবি জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সাবধানী অবস্থান নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন ইরান ইস্যুতে মার্কিন সামরিক উপস্থিতি বজায় থাকবে এবং সঠিক চুক্তি না হলে সংঘাত আরও বাড়তে পারে। ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো লেবাননের হামলাকে ভুল বলে মন্তব্য করেছে এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। লেবাননে ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্র ইরান 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে ঝুঁকিতে ফেলেছে। লেবাননকে চুক্তির বাইরে রেখে মার্কিন ও ইসরায়েলি ব্যাখ্যা বিরোধ তৈরি করছে। এতে পুনর্নির্ধারিত ইসলামাবাদ আলোচনার আগে চুক্তি ভাঙার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সময় বুধবার লেবাননের বিভিন্ন অংশে বিমান হামলা চালিয়ে 250-র বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েল। হামলায় হিজবুল্লাহ নেতার সহকারী নাইম কাসেমও মারা গেছেন। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মাধ্যমে ঘোষিত চুক্তি লেবানন সহ সব সীমানায় যুদ্ধবিরতি কার্যকর করার কথা বলেছে, কিন্তু মার্কিন ও ইসরায়েলি পক্ষ দাবি করছে লেবানন এই চুক্তির আওতায় পড়ে না। এতে চুক্তির বিস্তার ও প্রভাব নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। ইরান বলছে লেবাননকে বাদ দিলে চুক্তি কার্যকর হবে না এবং হিজবুল্লাহর নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। বিশ্লেষকরা মনে করছেন ইসরায়েলের হামলা চলতে থাকলে ইরান হিজবুল্লাহর পাশে দাঁড়াতে বাধ্য হতে পারে। এতে উত্তেজনা আরও বাড়তে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলকে লেবাননের উপর আক্রমণ বন্ধ করতে বলেছে এবং চুক্তির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা শনিবার শুরু হতে যাচ্ছে। ভঙ্গুর যুদ্ধবিরতি ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে মধ্যস্থতায় সামনে এসেছে পাকিস্তান। তবে গভীর আস্থাহীনতা ও ইসরায়েল সংশ্লিষ্ট ইস্যুতে বড় বাধার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় সাম্প্রতিক যুদ্ধবিরতির পর এই বৈঠককে সম্ভাব্য বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষ থেকে স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী নেতৃত্ব দিতে পারেন। আলোচনা হবে আলাদা আলাদা কক্ষে। সেখানে পাকিস্তানি কর্মকর্তারা দুই পক্ষের মধ্যে বার্তা আদান প্রদান করবেন। নিরাপত্তা ইস্যুতে ইসলামাবাদের গুরুত্বপূর্ণ এলাকা এরই মধ্যে কঠোর নিয়ন্ত্রণে আনা হয়েছে। আলোচনার মূল ইস্যুতে রয়েছে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা, পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা। ইরান যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার ও আঞ্চলিক হামলা বন্ধের দাবি তুলছে। অন্যদিকে ওয়াশিংটন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। বিশ্লেষকদের মতে দুই পক্ষের মধ্যে গভীর অবিশ্বাস এবং ইসরায়েলের সাম্প্রতিক হামলা শান্তি প্রক্রিয়াকে জটিল করে তুলছে। যদিও অগ্রগতি সম্ভব, তবে স্বল্প সময়ে চূড়ান্ত সমাধান পাওয়া কঠিন হবে বলেই ধারণা করা হচ্ছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে বড় কূটনৈতিক চাপে রয়েছে। একে মিশন ইম্পসিবলও বলছেন তারা। যদিও বিশ্লেষকদের মতে এই উদ্যোগ জটিল ও অনিশ্চিত, কারণ সংঘাত বা ইরানের অস্থিরতা পাকিস্তানের সীমান্ত নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই পাকিস্তান সক্রিয় থাকলেও দীর্ঘমেয়াদী সমাধান বা বড় সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষমতা তাদের সীমিত বলেই মনে করেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের জন্য হেলিকপ্টার ও নিরাপদ পথের মাধ্যমে জাহাজ চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে ইরান। তবে আন্তর্জাতিক আইন ও অন্যান্য দেশের আপত্তি এই প্রোটোকল বাস্তবায়নকে জটিল করে তুলেছে। প্রণালীটির ব্যবস্থাপনায় ইরান একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে বলে জানান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট বলছেন হরমুজ দিয়ে চলাচলে কোনো ফি আরোপ করতে পারবে না ইরান। যুদ্ধবিরতির জন্য 10 দফা প্রস্তাবের অংশ হিসেবে হরমুজ প্রণালীতে টোল বসানোর কথা জানায় ইরান। জাহাজ প্রতি $1 থেকে $2 মিলিয়ন বা তেলের প্রতি ব্যারেল ভিত্তিতে শুল্ক বসানোর পরিকল্পনার কথা জানায় দেশটি। অর্জিত অর্থ অবকাঠামো পুনর্নির্মাণে ব্যবহার করতে চায় তারা। তবে এই পরিকল্পনায় রাজি নয় ওমান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলাকালীন হরমুজ প্রণালীর নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে ইরানি সেনাবাহিনীর সমন্বয়ে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC একটি নতুন মানচিত্র প্রকাশ করেছে। সেখানে জাহাজগুলোকে ওমানের পাশের প্রচলিত রুট থেকে দূরে ইরানের উত্তর উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালীর মতো আন্তর্জাতিক জলপথে শুল্ক আরোপ করা যাবে না। শুধু নৌ পরিবহন বা বন্দর ব্যবহারের সেবা দেওয়ার জন্য সীমিত ফি নেওয়া সম্ভব। যদিও ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই জাতিসংঘের সমুদ্র আইনের চুক্তি স্বাক্ষর করেনি। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় ইরান একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে এবং সাম্প্রতিক হামলার জন্য দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করা হবে। তিনি বলেন ইরান যুদ্ধ চায় না, তবে নিজেদের অধিকার থেকেও সরে আসবে না। বিশ্লেষকরা মনে করছেন তেলের চালান আসতে দেরি এবং শুল্ক দাবির বিষয়টি জাহাজ মালিকদের বিচলিত করে তুলেছে। বর্তমানে শুধু ইরানের বন্ধু দেশগুলোর জাহাজ চলাচল করতে পারছে। দীর্ঘমেয়াদে বড় দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, এই শুল্ককে সহজে মেনে নেবে না। তারা সতর্ক করেছেন হরমুজ খোলা রাখা এবং আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি। তবে বাস্তবতা বিবেচনায় জাহাজ মালিকেরা ইরানের শর্ত মেনে চলতে বাধ্য হতে পারেন, না হলে তাদের জাহাজ ঝুঁকিতে পড়তে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারগুলোর ওপর কোনো ধরনের ফি আরোপ করতে পারে না এবং করলে তা অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি আরও দাবি করেন শিগগিরই তেলের সরবরাহ স্বাভাবিক হবে, সেটা তেহরানের সহযোগিতা থাকুক বা না থাকুক। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধে কে হেরেছে বা কে জিতেছে সেই প্রশ্ন এখন আলোচনার তুঙ্গে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে সংঘাতে ভয়াবহ পরাজয় হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর। যুদ্ধবিরতির সিদ্ধান্ত ইসরায়েলকে পুরোপুরি পাশ কাটিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির বিরোধী নেতারা। এছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ ইসরায়েলের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল যুদ্ধ বলে শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। ইরান যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়িয়ে এবার নিজেদের বিছিয়ে রাখা জালেই ফেসে গেছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান, সামরিক হুমকি আর কূটনৈতিক চাপ সব মিলিয়ে যুদ্ধ বাঁধিয়ে দ্রুত জয় পাওয়ার ধূর্ত পরিকল্পনা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বাস্তবে সেই যুদ্ধ প্রত্যাশা অনুযায়ী দ্রুত শেষ না হলেও শেষ পর্যন্ত গড়িয়েছে এক অনিশ্চিত যুদ্ধবিরতির দিকে।
ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে ইরানের শাসন পরিবর্তনের পূর্বাভাস দিয়েছিলেন নেতানিয়াহু, যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সেটিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত সেই আশঙ্কায় সত্য প্রমাণিত হয়েছে। এমনকি যুদ্ধবিরতির আগ মুহূর্তেও নেতানিয়াহু ট্রাম্পকে চাপ দিচ্ছিলেন সংঘাত চালিয়ে যেতে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে ওয়াশিংটন অনেকটাই তেল আবিবকে পাশ কাটিয়ে গেছে বলে বিভিন্ন সূত্রে দাবি উঠেছে। ইসরায়েলের ভেতর থেকে উঠছে তীব্র সমালোচনা। বিরোধী নেতা ইয়ার লাপিদ জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইসরায়েলের কার্যত কোনো ভূমিকাই ছিল না। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে আজ রাতে যে চুক্তি হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় সেই চুক্তির ওপর ইসরায়েলের কোনো ধরনের প্রভাবই ছিল না। তারা আপনাদের বোঝানোর চেষ্টা করবে যে পর্দার আড়ালে ইসরায়েলের ভূমিকা ছিল। নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করা হয়েছে, গভীর রাতে গোপন আলোচনা হয়েছে। এসবই সম্পূর্ণ ফাঁকা ও মিথ্যা কথা। একই সুরে বামপন্থী নেতা ইয়ার গোলান এই যুদ্ধকে ইতিহাসের অন্যতম কৌশলগত ব্যর্থতা হিসেবে আখ্যা দিয়েছেন। যুদ্ধের অন্যতম লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা ভেঙে দেয়া এবং পারমাণবিক কর্মসূচিতে বড় ধাক্কা দেয়া। কিন্তু বিশ্লেষকদের মতে বাস্তবে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট গ্লোবালের তথ্যমতে ইরানের সঙ্গে মাত্র 40 দিনের যুদ্ধেই ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। এই যুদ্ধে ইসরায়েলের মোট ব্যয় হয়েছে প্রায় 2000 কোটি মার্কিন ডলার। প্রতিদিন গড়ে প্রায় 3500 কোটি ডলার খরচ হয়েছে যুদ্ধ পরিচালনায়। এই খরচের পরও ইরানের শাসন ব্যবস্থার উৎখাত করতে না পারায় নেতানিয়াহু সরকার বড় ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মধ্যে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ট্রাম্পকে ব্যঙ্গ করে ইরানি অ্যানিমেশন ভিডিও তোলপাড় সৃষ্টি করেছে নেট দুনিয়ায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি এই লেগো ভিডিওগুলো যুদ্ধের ময়দানের খবরের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মুঠোফোনে। পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই প্রযুক্তির এই নতুন লড়াই ভাবিয়ে তুলছে সাইবার বিশেষজ্ঞদের। নিখুঁত এই ব্যঙ্গাত্মক প্রচারণায় ইরান এক ধাপ এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর জবাব মেলেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যুক্ত হয়েছে প্রচারণার এক নতুন মাত্রা। লেগো চরিত্রের আদলে তৈরি করা বিভিন্ন অ্যানিমেশন ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চরমভাবে উপহাস করা হচ্ছে। বিশেষ করে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই এক্সক্লুসিভ মিডিয়া নামের একটি প্ল্যাটফর্ম থেকে এমন কিছু প্রচারণা প্রকাশ করা হয়েছে, যা কয়েক ঘন্টার মধ্যেই লাখ লাখ মানুষের নজরে আসে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল সাধারণ কোনো ব্যঙ্গচিত্র নয়, বরং একে আধুনিক অনলাইন যুদ্ধের একটি নতুন রূপ হিসেবে দেখা হচ্ছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অত্যন্ত দ্রুতগতিতে এসব ভিডিও তৈরি করা হয়। যুদ্ধক্ষেত্রে কোনো ঘটনা ঘটার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তার উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এসব উন্নত মানের স্যাটায়ার, যা আগে কখনো দেখা যায়নি। আমরা এক নতুন ধরনের অনলাইন যুদ্ধ দেখতে পাচ্ছি, যেখানে বিশ্বজুড়ে ইন্টারনেট দুনিয়ায় দক্ষ তরুণ অ্যাক্টিভিস্টরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এমন সব টুল ব্যবহার করছে যা আগে কখনো সম্ভব ছিল না। এর মাধ্যমে তারা অত্যন্ত তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক কন্টেন্ট তৈরি করতে পারছে, যা বিশাল সংখ্যক মানুষের মনে জায়গা করে নিচ্ছে। আর সত্যি বলতে এত বড় পরিসরে এমন কিছু আমরা আগে কখনো দেখিনি। এক্সক্লুসিভ মিডিয়া নিজেদের একটি স্বাধীন দল দাবি করলেও তাদের তৈরি কন্টেন্টগুলো নিয়মিত শেয়ার করছে ইরানের সরকারি অ্যাকাউন্টগুলো। এর ফলে ধারণা করা হচ্ছে সরকারের সরাসরি মদত বা সমর্থন রয়েছে এই প্রচারণার পিছনে। এই কৌশল ব্যবহার করে ইরান মূলত পশ্চিমা বিশ্বের তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে চাইছে, যারা প্রথাগত সংবাদ মাধ্যমের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি বেশি আকৃষ্ট। আমি মনে করি এর গতি হলো আসল বিষয়। তারা যুদ্ধের ময়দানে যা ঘটছে তার সাথে তাল মিলিয়ে রিয়েল টাইমে প্রতিক্রিয়া জানাচ্ছে। ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর সেই রাতের ভিডিও এবং 10 দফা পরিকল্পনার বিস্তারিত সহ কন্টেন্ট প্রকাশ করতে সময় লেগেছে মাত্র কয়েক ঘন্টা। এটা দিনের পর দিন নয়, বরং মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই তারা সবকিছু তৈরি করে অনলাইনে ছড়িয়ে দিচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইন্টারনেটের এই নতুন ধরনের প্রচারণার মুখে যুক্তরাষ্ট্র এখনো কোনো শক্ত পাল্টা জবাব দিতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, এই ভিডিওগুলোর নান্দনিকতা এবং কৌতুক উপস্থাপনার ভঙ্গি এতটাই নিখুঁত যে এটি সাধারণ মানুষের চিন্তাধারায় প্রভাব ফেলতে সক্ষম। প্রযুক্তির এই লড়াই শেষ পর্যন্ত যুদ্ধের মোড় কোন দিকে ঘুরিয়ে দেয় এখন সেটি দেখার বিষয়। প্রযুক্তির ডানায় ভর করে শুরু হওয়া এই ডিজিটাল প্রচারণা বিশ্ব রাজনীতির সমীকরণে এক নতুন দুশ্চিন্তার জন্ম দিয়েছে বলেও মনে করেন কেউ কেউ। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে। দেশটির ফরেন রিলেশনস কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। গেল সপ্তাহে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী সস্ত্রীক হত্যা চেষ্টার শিকার হয়েছিলেন বলে খবর পাওয়া যায়। ওই হামলায় তার স্ত্রী নিহত হন। কামাল খারাজি 1997 সালে আগস্ট থেকে 2005 সাল পর্যন্ত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইরান যুদ্ধের 40 দিনের মধ্যে 36 দিনে গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন অন্তত 107 জন। চিকিৎসার জন্য উপত্যকা ছাড়তে পেরেছেন মাত্র 8% মানুষ। জরুরি সরবরাহ পৌঁছেছে মাত্র 20%। শান্তি চুক্তি বজায় থাকলেও জনজীবন বিপন্ন। শান্তি চুক্তির পরও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বিশ্ববাসীর দৃষ্টি যখন ছিল ইরানের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলি বাহিনীর হামলায়, তখনও গাজায় হামলা চালিয়ে গেছে নেতানিয়াহুর সেনারা। ইরান যুদ্ধের 40 দিনের মধ্যে 36 দিনই উপত্যকাটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রাফা ক্রসিং বন্ধ থাকায় আহতদের চিকিৎসা ও জরুরি সরবরাহ সীমিত হয়ে পড়েছে। চিকিৎসার জন্য গাজার ছাড়ার অনুমতি পেয়েছেন মাত্র 625 জন। এছাড়া খাদ্য ও ওষুধ সরবরাহের জন্য 23,400 ট্রাকের মধ্যে মাত্র 4,999টি ট্রাক প্রবেশ করতে পেরেছে, যা চাহিদার প্রায় 20%। এসব সীমাবদ্ধতা গাজার মানবিক সংকট আরও বাড়িয়ে তুলেছে। ইসরায়েল সমর্থিত আবু নাসিরা গোষ্ঠী গাজার বাসিন্দাদের বাড়ি, ফসলের ক্ষেত ও গ্রিনহাউস জ্বালিয়ে দিয়েছে। ইসরায়েলি ড্রোন ও ট্যাঙ্কের আঘাতে শিশুসহ সাধারণ মানুষ হতাহত হয়েছে। এই হামলাকে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছে হামাস। হামলা থেকে বাদ যায়নি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানও। বাইতলাহিয়ার আবু উবাইদা বিন আল জাররাহ স্কুলে ট্যাঙ্কের শেলের আঘাতে শিশু নিহত হয়েছে। উপত্যকাটির শিক্ষা মন্ত্রণালয় ইসরায়েলকে দায়ী করে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। হামলা চালানো হয়েছে সাংবাদিকদের ওপরও। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সরকারের অনুমোদনে অধিকৃত পশ্চিম তীরে 34টি নতুন ইহুদি বসতি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পর্যবেক্ষক সংস্থা পিস নাও। এই পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। নাদিম মারজান, সময় সংবাদ। ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেন যুদ্ধ ঘিরে 32 ঘন্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের নির্দেশে শনিবার বিকেল থেকে রোববার পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে সংঘাত। কিয়েভের প্রতিক্রিয়া পুরোপুরি স্পষ্ট না হলেও রাশিয়ার এই পদক্ষেপে সাড়া দেওয়ার ইঙ্গিত মিলেছে। এদিকে 1000 ইউক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর করেছে মস্কো। রাশিয়া ইউক্রেনের চলমান সংঘাতে অবশেষে নতুন মোড়। ক্রেমলিনের ঘোষণা অনুযায়ী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার স্থানীয় সময় বিকেল 4টা থেকে যুদ্ধবিরতির নির্দেশ দেন। ইস্টার উপলক্ষে এই বিরতি চলবে 32 ঘন্টা, শেষ হবে রোববার মধ্যরাতে। সব ফ্রন্টলাইনে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তবে সেনাদের সম্ভাব্য উস্কানি মোকাবিলায় প্রস্তুত থাকতেও বলা হয়েছে। ঘোষণায় শান্তির বার্তা থাকলেও সতর্কতার সুরও স্পষ্ট। মস্কোর পক্ষ থেকে কিয়েভকে এই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে, কিন্তু ইউক্রেন এখনও সরাসরি পূর্ণ সম্মতি দেয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সমান পদক্ষেপে সাড়া দিতে প্রস্তুত ইউক্রেন। তবে অতীত অভিজ্ঞতা এই প্রস্তাবকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়েছে, কারণ আগের বহু অস্থায়ী বিরতি ভেঙেছে সংঘাতের মাঝেই। যুদ্ধের দীর্ঘ প্রেক্ষাপটে এমন অস্থায়ী বিরতি নতুন নয়। আগেও রাশিয়া একতরফা স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি ঘোষণা করেছিল, কিন্তু দুই পক্ষই একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করেছে। চলমান সংঘাতে প্রায় 800 মাইল ফ্রন্টলাইনে লড়াই অব্যাহত রয়েছে। মানবিক দিক থেকে স্বস্তির সুযোগ থাকলেও সামরিক বাস্তবতা এখনও অস্থিতিশীল। তাই এই বিরতি কতটা টিকবে তা নিয়েই মূল প্রশ্ন। আন্তর্জাতিক মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পক্ষ শান্তি আলোচনার চেষ্টা চালালেও অগ্রগতি খুবই সীমিত। কিয়েভ স্থায়ী ও পূর্ণ যুদ্ধবিরতির দাবি তুলছে, আর মস্কো চায় বিস্তৃত রাজনৈতিক সমাধান আগে। এই অবস্থানগত পার্থক্যই যুদ্ধ থামার প্রধান বাধা হয়ে আছে। ইস্টারের এই 32 ঘন্টা তাই শান্তির ইঙ্গিতের চেয়ে বেশি পরীক্ষামূলক বিরতি হিসেবেই দেখা হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। এবার কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইন ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তার নামে ছড়ানো ছবি ও তথ্যগুলো ভুয়া এবং বিভ্রান্তিকর বলে পাল্টা অভিযোগ তোলেন তিনি। মিথ্যা প্রচারণা বন্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়ে কংগ্রেসে শুনানির দাবি জানান। বলেন, সামাজিক অনুষ্ঠানে দেখা হলেও ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না।
সম্প্রতি মার্কিন প্রশাসনের ফাঁস করা কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের ফাইল নিয়ে তোলপাড় শুরু হয় বিশ্বজুড়ে। বিখ্যাত ধনকুবের বাঘা বাঘা রাজনীতিক, অভিনেতা, শিল্পী সহ প্রভাবশালী অনেক ব্যক্তিত্ব এপস্টেইনের সঙ্গে যোগাযোগ সুসম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে। এই তালিকায় আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার স্ত্রী ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। তবে ওয়াশিংটন ডিসিতে এক বক্তব্যে মেলানিয়া জানালেন, এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে ছড়ানো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও মানহানিকর। তিনি দাবি করেন এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই ছড়ানো হচ্ছে। মেলানিয়া জানান, এপস্টেইন বা তার সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল না। নিউ ইয়র্ক ও পাম বিচের সামাজিক আয়োজনে মাঝে মাঝে একই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও সেটিকে সম্পর্ক হিসেবে দেখার সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি। তার নামে ছড়ানো ছবি ও তথ্যগুলো ভুয়া এবং বিভ্রান্তিকর বলে দাবি করেন মেলানিয়া। এপস্টেইন সংক্রান্ত কোনো আদালতের নথি, সাক্ষ্য বা FBI তদন্তে তার নাম কখনোই আসেনি এমন দাবি তুলে নিজেকে নির্দোষ দাবি করেন। এপস্টেইনের শিকার নারীদের জন্য কংগ্রেসে প্রকাশ্য শুনানির আহ্বান জানান মার্কিন ফার্স্ট লেডি। তার মতে, ভুক্তভোগীদের শপথ নিয়ে সাক্ষ্য দেওয়ার সুযোগ দিলে সত্য উদ্ঘাটন সম্ভব হবে এবং সব ধরনের জল্পনার অবসান ঘটবে। নাদিম মারজান, সময় সংবাদ। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বেতন ভাতা বাড়ানোর দাবিতে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মিছিল ঠেকাতে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। কম মজুরি ও অর্থনৈতিক সংকটে ক্ষোভে ফুঁসছে শ্রমিকরা। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বেতন বৃদ্ধি ও সম্মানজনক পেনশনের দাবিতে রাস্তায় নেমেছেন শ্রমিক, অবসরপ্রাপ্ত, চাকরিজীবী ও শিক্ষার্থীরা। তারা মিরাফ্লোরেসে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ বিক্ষোভকারীদের আটকে দিলে কয়েক দফা ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা স্বাধীনতা, গণতন্ত্র ও নির্বাচনের দাবিতে স্লোগান দিতে থাকেন এবং কিছু স্থানে ব্যারিকেড ভাঙার চেষ্টাও চালান। দীর্ঘদিন ধরে কম মজুরি নিয়ে অসন্তোষ জমে আছে দেশটিতে। সরকারি খাতে অনেক কর্মী মাসে $160 আয় করলেও তা দিয়ে নিত্য প্রয়োজনীয় খরচ মেটানো সম্ভব হচ্ছে না। ন্যূনতম মজুরি 2022 সাল থেকে অপরিবর্তিত। এরই মধ্যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ মে মাসে মজুরি বাড়ানোর আশ্বাস দিলেও পরিমাণ উল্লেখ করেননি। বিক্ষোভকারীরা বলছেন, সামান্য বৃদ্ধি নয়, প্রকৃত ক্রয় ক্ষমতা নিশ্চিত করে এমন বেতনই তাদের প্রধান দাবি। নাদিম মারজান, সময় সংবাদ। জাতিগত সহিংসতার জেরে আবারও ফুঁসে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। সম্প্রতি রাজ্যের বিষ্ণুপুর জেলায় বোমা হামলায় 2 শিশু নিহতের ঘটনায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিচারের দাবিতে রাস্তায় নেমেছে শত শত মানুষ। ভারতের পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে বোমা হামলায় 2 শিশু নিহতের ঘটনায় বিচার দাবি করেছেন তাদের দাদি। বিষ্ণুপুর জেলায় একটি বাড়িতে বিস্ফোরণে প্রাণ হারায় মেইতেই সম্প্রদায়ের 2 শিশু। এতে নতুন করে ক্ষোভের আগুন জ্বলছে গোটা রাজ্যে। ঘটনার পর শত শত নারী ও শিশুকে নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়। নিহত শিশুদের ছবি হাতে নিয়ে তারা সহিংসতা বন্ধ এবং দোষীদের শাস্তির দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাপ বাড়ছে প্রশাসনের উপরও। 2023 সালের মে মাসে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে শুরু হওয়া সংঘাত এখনও থামেনি। অর্থনৈতিক সুবিধা ও চাকরির কোটা নিয়ে বিরোধ থেকে শুরু হওয়া এই সহিংসতায় এখন পর্যন্ত প্রায় 260 জন নিহত এবং 60,000-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সর্বশেষ হামলার জন্য মেইতেই সম্প্রদায় কুকিদের দায়ী করলেও কুকি গোষ্ঠীগুলো অভিযোগ অস্বীকার করেছে। এতে পারস্পরিক অবিশ্বাস ও উত্তেজনা আরও গভীর হয়ে উঠছে। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের গুজরাটের পোখরান মরুভূমিতে মার্কিন অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারে মহড়া চালালো ভারতীয় সেনাবাহিনী। সরাসরি ফায়ার প্রশিক্ষণে লক্ষ্যবস্তুতে আঘাত এবং গ্রাউন্ড টিমের সঙ্গে সমন্বয় করতেও দেখা যায়। এ ধরনের হেলিকপ্টার ভারতের আকাশ শক্তি আরও বাড়াচ্ছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ভারতের গুজরাতের মরুভূমির পোখরান ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠিত লাইভ ফায়ার ড্রিলে যুক্তরাষ্ট্রের তৈরি অ্যাপাচি হেলিকপ্টারগুলো হেলফায়ার মিসাইল, 70 মিলিমিটার হাইড্রা রকেট এবং স্টিঙ্গার মিসাইল ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। প্রশিক্ষণে সেনারা লক্ষ্যভেদ এবং সমন্বিত আক্রমণ কার্যকরভাবে দেখেছে।
জ্যেষ্ঠ কর্মকর্তাদের মতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের অন্তর্ভুক্তি ভারতের সেনাবাহিনীর শক্তি বাড়িয়েছে। দ্রুত আকাশ থেকে প্রতিক্রিয়া দেওয়ার মতো ক্ষমতা আধুনিক যুদ্ধে বড় সুবিধা দেয়। এই হেলিকপ্টার বেশ কয়েকটি অস্ত্র ব্যবহার করতে সক্ষম এবং আকাশ থেকে ভূমিতে বাহিনীকে সমর্থন দেয়। একাধিক যুদ্ধক্ষেত্রে লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা সেনাকে আরও শক্তিশালী করছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারত বিশ্বের ৫ম বৃহত্তম সামরিক বাজেটের দেশ এবং অস্ত্র আমদানিতে দ্বিতীয়। অ্যাপাচি হেলিকপ্টারের অন্তর্ভুক্তি দেশের সামরিক শক্তি ও যুদ্ধ প্রস্তুতিকে আরও দৃঢ় করেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্য থেকে তৃণমূলের বিদায় ঘণ্টা বাজানোর ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাবে বিজেপিকে স্বৈরাচারী আখ্যা দিয়ে নিজ সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ হয়েছে আসাম, কেরালা ও পুদুচেরি রাজ্যে। আগামী ৪ মে রাজ্যগুলোর ফলাফল ঘোষণা করা হবে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। বৃহস্পতিবার বৃষ্টি বিঘ্নিত আবহাওয়ার মধ্যেই পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণায় মুখোমুখি অবস্থানে দেখা গেছে তৃণমূল ও বিজেপি শীর্ষ নেতৃত্বকে। এদিন পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় নির্বাচনী জনসভায় বাংলায় কথা বলে স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেমন আছে পূর্ব মেদিনীপুরবাসী? নিজ বক্তব্যে মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন, বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের দুর্নীতির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। आप इतनी बड़ी तादाद में हम सबको आशीर्वाद देने के लिए आए। मैंने देखा है बंगाल ने इस बार हर विपरीत परिस्थिति को पराजित करने का फैसला कर लिया है। भारतीय जनता पार्टी का विजय ये उत्साह और उमंग में दिखाई देता है। অন্যদিকে কলকাতা লাগোয়া আগরপাড়ায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারণা চালান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিজেপিকে দাঙ্গাবাজ এবং স্বৈরাচারী দল বলেও আক্রমণ করেন মমতা। এত কিসের আস্ফালন, এত কিসের অহংকার, দুরাচারী, দাঙ্গাকারী, অত্যাচারী, স্বৈরাচারী, ভোট কাটারি, এদের কোনো ক্ষমা নেই। পশ্চিমবঙ্গে যখন বাকযুদ্ধ তুঙ্গে, ঠিক তখন ভারতের ৩ রাজ্য আসাম, কেরালা ও পুদুচেরিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। প্রায় ৫.৫ কোটি ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। এদিন প্রায় ১৫০০ প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়েছে ব্যালটে। আগামী ৪ মে এই ৩ রাজ্যের ভোটের ফল জানা যাবে। একই দিন ফল প্রকাশ হবে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুরও। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে উত্তর কোরিয়া অস্ত্র আধুনিকায়নে মনোযোগী হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। একের পর এক ক্ষেপণাস্ত্র ও নতুন প্রযুক্তির অস্ত্র পরীক্ষা করে প্রতিপক্ষকে সতর্ক করছে পিয়ংইয়ং। এতে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। টানা ৩ দিন ধরে একের পর এক উন্নত অস্ত্রের পরীক্ষা চালিয়ে নতুন করে সামরিক সক্ষমতার জানান দিচ্ছে উত্তর কোরিয়া। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এই পরীক্ষায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড, ইলেকট্রোম্যাগনেটিক অস্ত্র এবং কার্বন ফাইবার বোমার কার্যকারিতা যাচাই করা হয়। পাশাপাশি স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও পরীক্ষা করা হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ২৪০ থেকে ৭০০ কিলোমিটার পর্যন্ত উড়ে সমুদ্রে পড়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সংলাপ পুনরায় চালুর সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। কোরিয়া ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোরামের মহাসচিব শিং জং উ মনে করেন, ইরান যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে এই কৌশল নিচ্ছে পিয়ংইয়ং। তার মতে, শুধু শক্তিশালী সামরিক বাহিনী নয়, বরং আধুনিক অস্ত্রই যুদ্ধের ফল নির্ধারণ করে। যুক্তরাষ্ট্র ইরানের এসব সক্ষমতা পুরোপুরি ধ্বংস করতে না পারায় যুদ্ধ অচলাবস্থায় পৌঁছেছে, এই বার্তাই তুলে ধরতে চাচ্ছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধকে ভুলভাবে মূল্যায়ন করেছিল। একটি যুদ্ধে শুধু সামরিক শক্তি বেশি থাকাই সবকিছু নয়। ইরান যুদ্ধের পরিণতি সেটাই প্রমাণ করে। যুক্তরাষ্ট্র ইরানের অসমমিত অস্ত্র পুরোপুরি ধ্বংস করতে পারেনি বলেই সংঘাত যুদ্ধবিরতিতে গড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন নতুন এসব অস্ত্রের মাধ্যমে উত্তর কোরিয়া সরাসরি দক্ষিণ কোরিয়ার শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার সক্ষমতা দেখাচ্ছে। বিশেষ করে কার্বন ফাইবার বোমা, বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনা অচল করে দিতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। চীনা সশস্ত্র বাহিনীতে রাজনৈতিক সংস্কার আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার বেইজিংয়ের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের এক প্রশিক্ষণ অধিবেশনে তিনি এই আহ্বান জানান। শি জিনপিং জোর দিয়ে বলেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে অবশ্যই কমিউনিস্ট পার্টির প্রতি অনুগত থাকতে হবে। অধিবেশনে প্রেসিডেন্ট শি সতর্ক করে বলেন, ব্যক্তিগত স্বার্থ ও দুর্নীতি কোনোভাবেই পার্টির আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি কর্মকর্তাদের স্বচ্ছতা বজায় রাখার এবং সত্য বলার অভ্যাস গড়ে তোলার নির্দেশ দেন। আইন সবার জন্য সমান উল্লেখ করে তিনি জানান, আইন প্রয়োগের ক্ষেত্রে কোনো বিশেষ ব্যক্তি বা ব্যতিক্রমকে প্রশ্রয় দেওয়া হবে না। সামরিক বাহিনীর পুরনো ঐতিহ্য পুনরুদ্ধার এবং কর্মকর্তাদের সাধারণ সেনা সদস্যের মতো সেবা করার মানসিকতা বজায় রাখার উপরও গুরুত্ব দেন শি। সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান এই প্রশিক্ষণ অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। দেখছেন আন্তর্জাতিক সময়। অ্যামাজন মিউজিকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাকিব আলীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। তার এমন অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে প্রবাসে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথম জানাজা শেষে নিজ বাড়ি আটলান্টায় নেওয়া হয় তার মরদেহ। স্থানীয় সময় শুক্রবার বাদ জুমা দ্বিতীয় জানাজা ও দাফন সম্পন্ন হবে। লস্কর মামুনের রিপোর্ট। এটা সত্যি ভীষণ কষ্টের ব্যাপার। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পরীক্ষা করছেন। একমাত্র ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছেন ডাক্তার মোহাম্মদ আলী মানিক ও শাকিরা আলী বাচ্চি। প্রিয় সন্তানের স্মৃতিচারণ করতে গিয়ে বারবার মূর্ছা যান তারা। জানা যায় অঝোর ধারায় কাঁদেন বাবা, যা উপস্থিত সবার চোখ ভিজিয়ে দেয়। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইসলামিক সেন্টার অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় বুধবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাকিব আলীর প্রথম জানাজা ও দোয়া অনুষ্ঠান। শেষ বিদায় জানাতে জড়ো হন প্রবাসী বাংলাদেশিরা, অংশ নেন তার সহকর্মীরাও। শোক ছড়িয়ে পড়ে কমিউনিটিতে। সাকিবের অকাল মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত, সারা আটলান্টাবাসী শোকাহত। সেই সাথে আমাদের এই শোকের বন্যাতে লস অ্যাঞ্জেলেসবাসীও একযোগ হয়েছেন। অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, কজ অফ ডেথ ইজ ম্যাসিভ হার্ট অ্যাটাক। আপনারা দোয়া করবেন যেন এই সময়ে মানিক ভাই এবং বাচ্চিভাবে ধৈর্য ধারণ করতে পারে। আল্লাহ যেন আমাদের রহমত করে, আমরা সবাই দোয়া করি। 30 বছর বয়সী সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাকিব আলী অ্যামাজন মিউজিকে কর্মরত ছিলেন। কয়েক মাস আগে লস অ্যাঞ্জেলেসে নতুন কর্মস্থলে যোগ দেন তিনি। একা বসবাস করতেন নিজের অ্যাপার্টমেন্টে। কয়েকদিন চেষ্টা করেও যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়ে সাকিব আলীর পরিবার। পরে মা বাবা ও স্বজনরা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছুটে যান, সহায়তা চান পুলিশের। চলতি সপ্তাহে সোমবার সকালে লস অ্যাঞ্জেলেসের বাসা থেকে তার মরদেহ উদ্ধার হয়। তদন্ত শেষে মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। শুক্রবার বাদ জুমা তার দ্বিতীয় জানাজা ও দাফন সম্পন্ন হবে নিজ বাড়ি জর্জিয়ার আটলান্টায়। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ফ্রান্স উপকূলে অন্তত 4 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। ওয়াটার ট্যাক্সিতে উঠতে গিয়ে হঠাৎ সাগরের তীব্র স্রোতে ভেসে যান তারা। এ ঘটনায় একজন হাইপোথার্মিয়ায় আক্রান্ত হন। হাসপাতালে ভর্তি করা হয়েছে 37 জনকে। ফরাসি গণমাধ্যম বলছে, গ্রীষ্ম মৌসুমে আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ছোট নৌকায় যুক্তরাজ্যে প্রবেশের প্রবণতা বেড়েছে। 2026 সালে মানব পাচারকারীরা নতুন কৌশল হিসেবে ট্যাক্সি বোট ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেছে একটি গুদাম। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে অন্টারিও শহরের এই গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। গুদামে কাগজজাত পণ্য ও ব্র্যান্ডেড ডায়াপার রাখা ছিল। খবর পেয়ে ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে আংশিক আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। ভয়াবহ আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র, তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এরই মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন এক কর্মীকে আটক করা হয়েছে। ঘটনার কারণ জানতে চলছে তদন্ত। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে অবস্থিত কিলাওয়া আগ্নেয়গিরিতে আবারও অগ্নুৎপাত শুরু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার হঠাৎ লাভা প্রবাহিত হতে শুরু করে এবং ফোয়ারার মতো উপরে উঠতে থাকে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, স্থানীয় সময় সকাল 11:10 এই লাভার উদগীরণ শুরু হয়। প্রায় 625 ফুট বা 190 মিটার উচ্চতায় পৌঁছায় বলেও জানায় ইউএসজিএস। বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কিলাউয়া 2024 সালের 23 ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটছে। শুক্রবারের অগ্ন্যুৎপাত 44তম লাভার উদগীরণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞানীরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আশপাশের এলাকায় জারি রয়েছে সতর্কতা। ইতালির মোলিজে অঞ্চলে ভারী বর্ষণে ভূমিধসে প্রধান রেল ও মহাসড়কে বন্ধ রয়েছে গাড়ি চলাচল। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার প্রায় 2 কিলোমিটার জুড়ে ভূমিধস দেখা দেয়। এতে ধসে পড়ে একটি সেতু। ঘটনাস্থল পরিদর্শন করেন অবকাঠামো মন্ত্রী। উদ্ধার কাজ ত্বরান্বিতের পাশাপাশি দ্রুত পুনর্বাসনের কথা জানান তিনি। এরই মধ্যে প্রায় 50 জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। পরিস্থিতি আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বেলজিয়ামের পায়রিদাইজা চিড়িয়াখানায় একটি সোনালী নাক বিশিষ্ট বানরের জন্ম হয়েছে। গত 17 মার্চ জন্ম নেয়া ওই বানর শাবকটি এখনও নাম পায়নি। চিড়িয়াখানার ভিডিওতে দেখা যায়, মা লুলুর কোলের সঙ্গে শক্তভাবে জড়িয়ে থাকা শাবকটি ধীরে ধীরে পরিচর্যা পাচ্ছে এবং দলের অন্যান্য বানরও তার পাশে রয়েছে। গোল্ডেন স্ন্যাপ নোজড বানর মূলত চীনের কেন্দ্রীয় দক্ষিণ পশ্চিম পর্বতমালার বনাঞ্চলে বসবাস করে। প্রাকৃতিক আবাসস্থলের ক্ষয় এবং শিকারজনিত হুমকির কারণে প্রজাতিটি বর্তমানে প্রায় বিপন্ন। দেখছেন আন্তর্জাতিক সময়। মধ্যপ্রাচ্য সংঘাতের জেরে গত কয়েক সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম ও লজিস্টিক খরচ ব্যাপক বেড়েছে। তবে মালয়েশিয়া সরকার দেশটির জনগণের স্বার্থে ভর্তুকি মূল্য বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এমন পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে অস্থিরতার মাঝেও সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে জ্বালানি পাচ্ছে দেশটিতে। মালয়েশিয়া থেকে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল কাদের। বৈশ্বিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও জনসাধারণের স্বস্তি নিশ্চিত করতে জ্বালানি তেলে ভর্তুকি ও স্থিতিশীলতা বজায় রাখার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। মধ্যপ্রাচ্য সংকটে পরিবহন খরচ বাড়লেও এখানকার স্থানীয় বাজারে দাম নির্ধারিত হচ্ছে আগের সপ্তাহের গড় মূল্যের ভিত্তিতেই। ফলে 9 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত প্রতি লিটার অকটেন 95 এবং 97 গ্রেডের দাম 40 সেন্ট বাড়ানো হয়েছে। তবে স্থানীয় নাগরিকদের জন্য বিশেষ সুবিধায় 95 গ্রেডের অকটেনের দাম মাত্র 1 রিঙ্গিত 99 সেন্ট। তবে স্থানীয়রা জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে পাম্পে এসে মাসে জনপ্রতি 200 লিটার পর্যন্ত এই ভর্তুকি তেল ক্রয় করতে পারবেন। মাসিক 200 লিটারের এই সীমা অতিক্রম করলে বাজার দরে যেটি চলছে 4 রিঙ্গিত 27 সেন্ট, সেটি ক্রয় করতে হবে স্থানীয়দেরও। এছাড়া মালয়েশিয়ায় যে সকল বিদেশি বসবাস করছেন তারা তাদের যানবাহনে 95 গ্রেডের অকটেন নিচ্ছেন বর্তমান বাজার দরে 4 রিঙ্গিত 27 সেন্টে। অন্যদিকে ডিজেলের দাম লিটারে 70 সেন্ট বেড়ে বর্তমানে 6 রিঙ্গিত 72 সেন্টে দাঁড়িয়েছে। ডিজেল সংগ্রহের ক্ষেত্রেও সরকার নির্দিষ্ট সীমা আরোপ করেছে, যেখানে ব্যক্তিগত হালকা যানবাহন প্রতিবার সর্বোচ্চ 50 লিটার ডিজেল নিতে পারবেন। 3 টনের নিচের বাণিজ্যিক যানবাহন প্রতিবার সর্বোচ্চ 100 লিটার এবং 3 টনের বেশি ওজনের যানবাহন প্রতিবার সর্বোচ্চ 150 লিটার পর্যন্ত ডিজেল নিতে পারবে। তবে পাম্পে এসে এই তেল ফিলিং করতে হবে, অন্যথায় আলাদা পাত্রে অথবা বোতলে এই তেল সংগ্রহ করতে পারবে না কেউই। মূলত বিশ্ববাজারের অস্থিরতা থেকেই সাধারণ মানুষকে সুরক্ষা দিতেই মালয়েশিয়া সরকারের এই সময়োপযোগী পদক্ষেপ। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের ধাক্কা লেগেছে থাইল্যান্ডের জনপ্রিয় সংক্রান্ত উৎসবে। ওয়াটার গান বা পানির বন্দুকের বিক্রি কমছে উৎসবের খরচও। বাড়তি পরিবহন খরচে অনেকেই বাতিল করছেন ভ্রমণ পরিকল্পনা। থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সংক্রান্ত উৎসবকে ঘিরে জমজমাট থাকে দোকানপাট, কিন্তু এবারের চিত্রটি ভিন্ন। ব্যাংককের সামপেং মার্কেটে ওয়াটার গান বা পানির বন্দুকের বিক্রি অর্ধেকে নেমে এসেছে বলে জানান ব্যবসায়ীরা। বিক্রি কমে যাওয়ায় নতুন করে পণ্য আনা কমিয়েছেন তারা। পাইকারি ক্রেতারাও ঝুঁকি নিতে চান না, এতে পুরো বাজারেই মন্দাভাব দেখা দিয়েছে। আমাদের বিক্রি অনেক কমে গেছে, তাই আমরা কম পণ্য নিচ্ছি, লাভও কমে গেছে। গত বছর বিক্রি অনেক ভালো ছিল, এখন আমরা কম স্টক রাখছি। অন্য ব্যবসায়ীরাও কিনে
পুনরায় বিক্রি করতে আসছেন না। জ্বালানির দাম বেশি, অনেক জিনিসের দামই বেড়ে গেছে। এর পেছনে বড় কারণ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থেকে তৈরি হওয়া বৈশ্বিক জ্বালানি সংকট। জ্বালানির দাম বাড়ায় পরিবহন ব্যয় বেড়েছে, যার প্রভাব পড়ছে মানুষের দৈনন্দিন খরচে। উৎসব ঘিরে খরচ কমানোর প্রবণতাও বাড়ছে। থাই চেম্বার অব কমার্সের এক জরিপ বলছে, এবারের সংক্রান্ত উৎসবে মোট ব্যয় প্রায় 3.7% কমে দাঁড়াতে পারে 130 বিলিয়ন বাথে। জরিপে অংশ নেওয়া 36% মানুষ জানান তারা আগের চেয়ে কম খরচ করবেন। আরেকটি জরিপে দেখা যায় অর্ধেকের বেশি মানুষ অর্থ সাশ্রয়ের জন্য উৎসবের কার্যক্রমই এড়িয়ে যেতে চান। এখন আয় খুব বেশি নেই, সবাইকে টাকা সঞ্চয় করতে হচ্ছে। আমাকেও মিতব্যয়ী হতে হচ্ছে, যা প্রয়োজন শুধু সেটাই ব্যবহার করছি। সাধারণত এই ছুটিতে শহর ছেড়ে গ্রামের বাড়িতে ফেরেন অনেকে, যা সারা দেশে অর্থনৈতিক কার্যক্রম বাড়ায়। তবে এবার বাড়তি ভাড়া ও যাতায়াত খরচের কারণে অনেকেই সেই পরিকল্পনা বাতিল করছেন। এতে শুধু উৎসব নয়, সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কোয়ারে চতুর্থবারের মতো উদযাপিত হলো বাংলা নববর্ষ। শনিবার সাপ্তাহিক ছুটির দিনে টাইমস স্কোয়ারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এছাড়াও নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটস ও রাজধানী অ্যালবানিতে ক্যাপিটল হিলে উদযাপিত হবে বাংলা বর্ষবরণ এবং বৈশাখী উৎসব। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। বাংলা নববর্ষ শুরুর বাকি আর মাত্র কটা দিন। এবার চতুর্থবারের মতো বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে উদযাপিত হবে পয়লা বৈশাখ। নিউ ইয়র্কের বাংলাদেশিরা প্রায় প্রতিদিনই সেই প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত। শিল্পীদের রিহার্সাল চলছে সমান তালে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এবার 11 এপ্রিল শনি ও 12 এপ্রিল রবিবার টানা দুদিন হবে বৈশাখী উৎসব। প্রথম দিন টাইমস স্কয়ারে দুপুর 12টায় শুরু হয়ে রাত 9টা পর্যন্ত এবং দ্বিতীয় দিনে বাংলাদেশিদের আড্ডাস্থল জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় বেলা 11টা থেকে চলবে রাত 10টা পর্যন্ত। এবারকার যে নববর্ষ হচ্ছে টাইমস স্কোয়ারে, এই নববর্ষের মূল সুর হচ্ছে সম্প্রীতির নববর্ষ। বাংলাদেশে যে গণতান্ত্রিক যেই শাসন ব্যবস্থা শুরু হয়েছে, সেটাকে মাথায় রেখে আমরা শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যুদ্ধ চলছে। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সকল মানুষের সাথে সম্প্রীতি তৈরি করার জন্য আমরা এবার সম্প্রীতি নববর্ষ করব। এবার 22 এপ্রিল নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবানি ক্যাপিটল হিলে স্টেট সিনেটেও উদযাপিত হবে বাংলা নববর্ষ। প্রতিটি অনুষ্ঠানে থাকবে নতুন প্রজন্মের অংশগ্রহণ। ভীষণ ভালো করছিল আমাদের আমেরিকার জন্ম সমস্ত বাচ্চাদের, ওদের এত সুন্দর পরিবেশনা, সারা বিশ্ব থেকে আমরা প্রচুর কল পেয়েছি। এবারেও আশা করছি ভীষণ ভালো অনুষ্ঠান হবে। আয়োজকরা জানান, নিউ ইয়র্কে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে পালিত হবে কথাসাহিত্যিক শামসুদ্দিন আবুল কালামের জন্ম শতবর্ষ। সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের নকুল কুমার বিশ্বাস, কলকাতার ঋতুপর্ণা ব্যানার্জি। দলীয় সঙ্গীত পরিচালনা করবেন মহিতুষ তালুকদার তাপস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।